হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসপি ফিলসফি। আজকের সেশনে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল সেট পেপার 2 ফিলসফির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার নিয়ে। এই পেপারটা হলো 2018 এর পেপার। এর আগের কতগুলো ক্লাসে আমরা 2020 এর পেপার নিয়ে ডিসকাস করেছি, আর আজকে ডিসকাস করছি 2018 সালের পেপার ফিলসফি। এটা হলো বুকলেট সিরিজ ওয়াই, সাবজেক্ট কোড 09। তাহলে চলো দেখে নেওয়া যাক এই পেপারে কি কি কোয়েশ্চেন আছে। এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো নেক্সট আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, কাজেই ভালোভাবে কোয়েশ্চেন আনসারগুলো স্টাডি করে নেওয়া দরকার। ফার্স্ট কোয়েশ্চেন হলো, কনসিডার দ্য অ্যাসারশন অ্যান্ড রিজন অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোড গিভেন বিলো। অ্যাসারশন রিজন থেকে কোয়েশ্চেন এসেছে। অ্যাসারশন রিজনের ক্ষেত্রে বলে রাখি যে কীভাবে এগুলো আমাদের সলভ করতে হবে না, অ্যাসারশন এবং রিজনের মধ্যে কি লিঙ্কেজ আছে সেটা খুঁজে বের করতে হবে। যদি দেখি কোনো লিঙ্কেজ আছে তখন আনসারটা হবে অপশন এ, অর্থাৎ আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বাট যদি দেখি কোনো লিঙ্কেজ নেই তখন আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এরকম একটা অপশন থেকে ওইটা হতে পারে, বা বাকি তিনটে হতে পারে। তো লিঙ্কেজ কিভাবে দেখব না, যেটা অ্যাসারশন দেওয়া আছে সেই অ্যাসারশনকে কোয়েশ্চেন করব হোয়াই অ্যান্ড হাউ, কেন এবং কিভাবে, কেন এটা বলা হচ্ছে এবং কিভাবে বলা হচ্ছে। তো এইটার উত্তর যদি আমরা রিজনে পেয়ে যাই, রিজনে যদি কেন এবং কিভাবে উত্তর রিজনে দেওয়া থাকে, তাহলে পরে অপশন এটা রাইট হবে। তখন বলবো যে হ্যাঁ, অ্যাসারশন এবং রিজনের মধ্যে কোনো লিঙ্কেজ আছে। আর যদি কেন এবং কিভাবে উত্তর রিজনে না থাকে তখন এই বাকি তিনটে অপশন হতে পারে, বা আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটা হতে পারে। তো এক্ষেত্রে কনসেপ্ট ক্ল্যারিটিও দরকার, কনসেপ্টটা ভালোভাবে জেনে রাখাও দরকার, তবেই আনসারগুলো করা যাবে। আবার এটা উল্টোভাবেও বলা যায় যে রিজনটা বললাম প্রথমে যে যেহেতু এটা হচ্ছে সেহেতু অ্যাসারশনে এটা দেখতে পারি, যেহেতু আর সেহেতু এ, এইভাবে যদি আমরা ব্যাকে গিয়ে দেখি সেভাবেও আমরা এটার আনসার বের করতে পারি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, অ্যাসারশন হলো শূন্যবাদ ইজ নট নিহিলিজম। শূন্যবাদ নিহিলিজম নয়। রিজন হলো ইট ডাজ নট প্রিচ দ্য আনরিয়ালিটি বাট দ্য রিলেটিভিটি অব দ্য ওয়ার্ল্ড। কারণ এটা আনরিয়ালিটি বা অবাস্তবতাকে প্রচার করে না, এটা বলে যে ওয়ার্ল্ড হলো রিলেটিভ, ওয়ার্ল্ডের রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদের কথা বলে। শূন্যবাদী বুদ্ধিস্টরা নিহিলিস্ট নয়, এটা কারেক্ট হবে। নিহিলিস্ট বলতে যারা হচ্ছে যাদের কাছে সবই হলো অসৎ, সবই হলো ভয়েড বা নাথিংনেস, সেটা হচ্ছে নিহিলিস্ট। বাট শূন্যবাদীরা সব কিছুকে, জগৎকে একদম অসৎ বলেনি, তারা বুদ্ধের মতোই মধ্যম পন্থাকে অবলম্বন করেছে। তারা বলছে জগৎ সৎ নয়, অসৎ নয়, সৎ এবং অসতের মাঝে আছে। তারই জন্য শূন্যবাদীদের মাধ্যমিকও বলা হয়, তাদের মতবাদকে মাধ্যমিকও বলা হয়। জগৎটা সৎ এবং অসতের মাঝে অবস্থান করে, পুরোপুরি অসৎ বলা যায় না। সুতরাং এটা ঠিক হবে, ইজ নট নিহিলিজম, এটা ঠিক হবে। শূন্যবাদ ইজ নট নিহিলিজম, তার কারণ হচ্ছে ইট ডাজ নট প্রিচ দ্য আনরিয়ালিটি, কারণ তারা আনরিয়ালিটি বা যেটা অবাস্তব, অসৎ, সেটাকে প্রচার করছে না, বাট রিলেটিভিটি অব দ্য ওয়ার্ল্ড, তারা ওয়ার্ল্ডকে আপেক্ষিকভাবে সৎ বলছে, আংশিকভাবে সৎ বলছে। তাহলে এখানে দেখো অ্যাসারশন এবং রিজনের মধ্যে আমরা একটা লিঙ্কেজ পাচ্ছি যে তারা নিহিলিস্ট নয়, তার কারণ হলো তারা ওয়ার্ল্ডকে পুরোপুরি আনরিয়াল বলছে না, তারা ওয়ার্ল্ডকে রিলেটিভলি ট্রু বলছে। কাজে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ। শূন্যবাদী বুদ্ধিস্টরা শূন্য কথাটাকে দুটো দিক থেকে ব্যবহার করে, সংবৃত্তির সত্য এবং পারমার্থিক সত্য। সংবৃত্তির দিক থেকে ওয়ার্ল্ডটা হলো সাপেক্ষভাবে সৎ, পুরোপুরি সৎ নয়। এই যে ব্যবহারিক জগৎ, সেটা হলো সাপেক্ষিক সৎ। এই জগতের সব কিছুই হলো অ্যাবসলিউট বা যে পরমেশ্বর, পরমাত্মার প্রতীতি। এই পরমাত্মা বা পরম তত্ত্বই হলো সমস্ত কিছুর আধার। তাহলে জগৎ হলো সাপেক্ষভাবে সৎ, আর যেটা হলো নিরপেক্ষভাবে সৎ, অ্যাবসলিউট সৎ, সেটা হচ্ছে পারমার্থিক। আর এই পারমার্থিকটাকেই অ্যাকচুয়ালি শূন্য বলতে শূন্যবাদীরা এই পারমার্থিক শূন্যকেই বুঝিয়েছেন, যেটা পারমার্থিক অর্থে সৎ। এটা অনেকটা শঙ্করাচার্যের যে ব্যবহারিক জগৎ এবং ব্রহ্মের কথা বলেছেন, অনেকটা তার সাথে মিল পাবে। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট অপশন ফ্রম দ্য ফলোয়িং। অপশনগুলোর মধ্যে কোনটা ইনকারেক্ট বলা হয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এ, অপশন এ হলো ট্রু প্রেমিস ডু নট গ্যারেন্টি ভ্যালিডিটি।
একটা প্রেমিস ট্রু হলেই যে সেটা ভ্যালিড হবে সেটার কোনো গ্যারেন্টি নেই, কারণ প্রেমিসটা ট্রু হয়ে গেল বাট কনক্লুশনটা যদি ফলস হয় তো সেক্ষেত্রে সেই আর্গুমেন্টটা ইনভ্যালিড হয়ে যায়। আমরা জানি যখন প্রেমিস ট্রু হয় বাট কনক্লুশন ফলস হয় তখন আর্গুমেন্টটা ইনভ্যালিড হয়ে যায়, কারণ কনক্লুশনটা সবসময় প্রেমিস থেকে বের হয়ে আসছে। তো ট্রু প্রেমিস থেকে কখনোই ফলস কনক্লুশন হবে না, বাট যদি হয় তখন আর্গুমেন্ট ইনভ্যালিড হয়ে যায়। কাজে ট্রু প্রেমিস কখনো ভ্যালিডিটির গ্যারেন্টি দেবে না। অপশন বি হলো ইফ বোথ প্রেমিস অ্যান্ড কনক্লুশন আর ট্রু ইট উইল গ্যারেন্টি ভ্যালিডিটি। প্রেমিস এবং কনক্লুশন, হেতুবাক্য এবং সিদ্ধান্ত দুটোই যদি সত্য হয় তখন সেটা ভ্যালিড হবে, বৈধ যুক্তি হবে। অপশন সি, এ ফলস কনক্লুশন ডাজ নট গ্যারেন্টি দ্য ইনভ্যালিডিটি অফ আ রিজনিং। একটা কনক্লুশন যদি মিথ্যা হয় তাহলে সেটা ইনভ্যালিড নাও হতে পারে, সেটা ইনভ্যালিডিটির গ্যারেন্টি দেয় না, সেটা ভ্যালিডও হতে পারে। কখন ভ্যালিড হবে না, প্রেমিসটাও যদি ফলস হয় আর কনক্লুশনটাও যদি ফলস হয় তখন সেক্ষেত্রে সেই আর্গুমেন্টটা ভ্যালিড হতে পারে। ফলস প্রেমিস থেকে ফলস কনক্লুশন যদি বের হয় তখন সেক্ষেত্রে সেই আর্গুমেন্টটা ভ্যালিড হতে পারে। কাজে ফলস কনক্লুশন মানেই যে সেই আর্গুমেন্টটা ইনভ্যালিড হবে এমন নয়। অপশন ডি হলো ইট ক্যানট বি সেড দ্যাট ট্রুথ অ্যান্ড ভ্যালিডিটি আর আটারলি ইন্ডিপেন্ডেন্ট। ট্রুথ এবং ভ্যালিডিটি যে একদম স্বাধীন হবে এমনটা নয়, এখানেই প্রবলেমটা হচ্ছে। কারণ ট্রুথ আর ভ্যালিডিটি হলো স্বাধীন বিষয়, দুটো আলাদা স্বতন্ত্র বিষয়। ট্রুথ কখন হয়, একটা বচনের ক্ষেত্রে, একটা প্রপোজিশনের ক্ষেত্রে ট্রু বা ফলস ব্যবহৃত হয়, প্রপোজিশনটা ট্রু বা ফলস বলা হয়। বাট ভ্যালিডিটি আর ইনভ্যালিডিটির প্রসঙ্গ আসে একটা আর্গুমেন্টের ক্ষেত্রে, একটা আর্গুমেন্ট ভ্যালিড বা ইনভ্যালিড বলা হয়। কাজেই ট্রুথ এবং ভ্যালিডিটি দুটো হলো স্বতন্ত্র বিষয়, ইন্ডিপেন্ডেন্ট বিষয়। আর এখানে ক্যান নট বলা হয়েছে, তাই এইটা কোনটা এখানে ইনকারেক্ট বলা হয়েছে। কাজে রাইট অ্যান্সার হবে অপশন ডি। যদি বলা হতো ইট ক্যান বি সেড দ্যাট ট্রুথ অ্যান্ড ভ্যালিডিটি আর আটারলি ইন্ডিপেন্ডেন্ট তখন এইটা ট্রু হয়ে যেত। ক্যান নট বলে দেওয়া হয়েছে, কাজে এটা ইনকারেক্ট হবে। এগেইন অ্যাসারশন অ্যান্ড রিজন, দ্য আইডেন্টিটি অফ দ্য সেলফ ইজ পিওরলি ফিকটিশিয়াস। আত্মার যে অভিন্নতাটা হলো পুরোপুরি কল্পনা মাত্র। এর রিজন দিয়েছে ইট প্রসিডস এন্টায়ারলি ফ্রম দ্য স্মুথ অ্যান্ড আনইন্টারাপ্টেড প্রোগ্রেস অফ দ্য thought along a train of connected ideas in accordance with the principles of resemblance, contiguity and causation. Similarity is confused as identity. এখানে বলা হচ্ছে রিজেমব্লেন্স, কন্টিগুইটি, কজেশন এই সব তত্ত্ব অনুসারে চিন্তা বা কিছু ধারণার প্রবাহ হয় হলো সেলফ। হিউমের মতে পরিবর্তনশীল মানসিক অবস্থার অতিরিক্ত স্থায়ী মন বা চেতন দ্রব্য বা আত্মা বলে কিছু নেই। তাহলে যদি আমরা এইগুলোর মধ্যে সাদৃশ্য দেখি, চিন্তার প্রবাহ হচ্ছে বাট ওদের মধ্যে আমরা যদি সাদৃশ্য দেখে বলি যে তাদের মধ্যে অভিন্ন তার রিলেশন আছে, তো সেক্ষেত্রে মিস্টেক হতে পারে। সুখ, দুঃখ ইত্যাদি এগুলো হচ্ছে সবই পরিবর্তনশীল মানসিক অবস্থার সমষ্টি। এই পরিবর্তনশীল মানসিক অবস্থার সমষ্টিকে আত্মা বলা হয়। আসলে স্থায়ী আত্মা বলে কিছু নেই। রিজেমব্লেন্স বা সাদৃশ্য, কন্টিগুইটি বা দুটি বিষয়ের নৈকট্য, দুটি বিষয় একদম পরপর ঘটছে, এবং কজেশন কার্যকারণ, এই সমস্ত বিষয়ের জন্য আমরা আত্মাকে অনেক সময় স্থায়ী বলে মনে করি, কিন্তু আসলে স্থায়ী আত্মা বলে কিছু নেই, অভিন্ন আত্মা বলে কিছু নেই। আত্মার অভিন্নতাটা হলো পুরোপুরি ফিকটিশিয়াস। এখানে অপশন যেটা দেওয়া হচ্ছে যে দুটো এখানে ট্রু হবে, এ ইজ ট্রু, আর ইজ ট্রু। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাকর্ডিং টু ফ্রেগে। ফ্রেগের মতে কোনটা ট্রু নয়? এ প্রপার নেম ইজ আ রিজিড ডেজিগনেশন, এ প্রপার নেম ইজ দ্য স্ট্রিক্ট সেন্স অফ দ্য টার্ম, ইজ নোন বাই অ্যাকুইন্টেন্স। কোনো কিছুর পরিচয়ের মাধ্যমে একটা প্রপার নেমকে আমরা জানতে পারি। এ প্রপার নেম ডাজ হ্যাভ সেন্স, প্রপার নেমের অর্থ থাকে। এ প্রপার নেম ডাজ নট হ্যাভ সেন্স, প্রপার নেমের কোনো অর্থ থাকে না। এখানে কোনটা সত্য নয়? প্রপার নেম হলো, প্রপার নেম ইজ দ্য নেম অফ স্পেসিফিক অবজেক্ট। একটা নির্দিষ্ট অবজেক্টের যে নাম হচ্ছে, গঙ্গা, যমুনা ইত্যাদি নদী, বা যে কোনো ব্যক্তির নাম, সীতা, গীতা, রাম ইত্যাদি যে কোনো পার্সনের নাম বা কোনো যে কোনো অবজেক্টের, স্পেসিফিক অবজেক্টের যে নাম, সেগুলোকে বলা হয় প্রপার নেম। তো প্রপার নেমের একটা নির্দিষ্ট অর্থ থাকে, এটা ঠিক হবে। বাট এখানে বলা হচ্ছে প্রপার নেম ডাজ নট হ্যাভ সেন্স, প্রপার নেমের কোনো সেন্স বা কোনো মিনিং থাকে না, এটা ট্রু নয়। কাজে রাইট অ্যান্সার হবে অপশন ডি। Question number 5. Liberation according to Jainas is a joint effort of Triratno. These Triratnos are, জৈন মতে
লিবারেশন বা মুক্তি হলো জয়েন্ট এফার্ট অফ ত্রিরত্নের জয়েন্ট এফার্ট। ত্রিরত্নের জন্যই মানুষ লিবারেশনকে অ্যাচিভ করতে পারে। তো এই ত্রিরত্ন কি কি? রাইট এক্সারসাইজ, রাইট স্পিচ, রাইট ফেথ। এখানে এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি, রাইট নলেজ, রাইট ফেথ, রাইট কন্ডাক্ট। বা সম্যক জ্ঞান, সম্যক দর্শন এবং সম্যক চরিত্র, এই তিনটে নিয়ে হলো ত্রিরত্ন। নেক্সট কোয়েশ্চেন, ব্রহ্মবিহার অব দ্য বুদ্ধিস্ট ইনক্লুড দ্য ফলোয়িং। বুদ্ধিস্টদের মতে ব্রহ্মবিহার কতগুলো কি কি আছে এবং সিকোয়েন্সটা কি হবে? কারণ ব্রহ্মবিহারের পৌঁছাতে একটা স্টেপ বাই স্টেপ যায়, তো সেই স্টেপগুলো কি কি আছে? মৈত্রী, করুণা, বিনয়, উপেক্ষা। মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। বিনয়, করুণা, মুদিতা, উপেক্ষা। মৈত্রী, মুদিতা, উপেক্ষা, বিনয়। এখানে বিনয় বলে ব্রহ্মবিহারে বিনয় বলে কিছু নেই, তো এখানে অপশন থেকে যদি বিনয়টাকে এলিমিনেট করে দেওয়া হয়, বাকি থাকলো অপশন বি, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। মৈত্রী বলতে বোঝায় সবার সাথে বন্ধুভাবে থাকা, প্রেমভাবে থাকা। করুণা হলো এমপ্যাথিকে বোঝায়, অন্যের দুঃখকে নিজের দুঃখ হিসেবে অনুভব করা, সেইভাবে দেখা। মুদিতা বলতে বোঝায় যার যা প্রাপ্য অধিকার তাকে সেটা দেওয়া, মানুষকে না ঠকানো। তারপরে উপেক্ষা বলতে বোঝায় সমভাবে থাকা, সুখ দুঃখে সমানভাবে স্টেবলভাবে থাকা। এই ব্রহ্মবিহার নিয়ে চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ত্রিরত্ন, ব্রহ্মবিহার, এই কোয়েশ্চেনগুলো পেপারের মধ্যে প্রায়ই রিপিট হয়, বারবার রিপিট হয়, কাজে এগুলো সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ল্ড হ্যাজ ব্যবহারিক সত্তা ইজ অ্যাডমিটেড বাই। ওয়ার্ল্ডের ব্যবহারিক সত্তা আছে, কে বলছেন? শঙ্কর, নাগার্জুন, বোথ এ অ্যান্ড বি অর রামানুজ। এ অ্যান্ড বি ব্যবহারিক সত্তার কথা দুজনেই স্বীকার করেছেন। ব্যবহারিক সত্তা বলতে যে জিনিসটা যেমন সেটাকে সেইভাবে দেখা, একটা পেনকে পেন হিসাবে দেখা, এই জিনিসগুলো হলো ব্যবহারিকভাবে সৎ, এগুলোর ব্যবহারিক সত্তা আছে। তো সত্তা তিন রকমের হয়, ব্যবহারিক, পারমার্থিক এবং প্রাতিভাসিক সত্তা। নেক্সট কোয়েশ্চেন, ইফ এক্সিস্টেন্স ওয়ার অ্যান ইভিল, it would wait for no philosopher to prove it. It is like convicting a man of suicide while all the time he stands before you in flesh. Existence itself is here to prove that it cannot be an evil, is the view of Rabindranath Tagore, M.K. Gandhi, Sri Aurobindo, S. Radhakrishnan. এক্সিস্টেন্সটা যদি কোনো অমঙ্গলজনক হতো, মন্দ হতো, তাহলে কোনো ফিলোসফার এটাকে প্রুভ করতো না। অস্তিত্ব নিজেই প্রমাণ করে যে এটা কখনো অমঙ্গলজনক হতে পারে না। এই উক্তিটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের, উনি ওয়ার্ল্ডের এক্সিস্টেন্সকেও স্বীকার করেছেন। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসারশন, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস। মানুষ হলো সমস্ত কিছুর নির্ধারক, সমস্ত কিছুকে সে নিজেই নির্ধারণ করে নিতে পারে, নিজে অনুমোদন করতে পারে। তার কারণ হলো ইচ ইন্ডিভিজুয়াল ম্যান ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ হোয়াট ইজ ট্রু টু হিমসেলফ। প্রত্যেকটা মানুষ তার কাছে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাকে সে নিজেই নির্ধারণ করে, নিজে মেজার করে নেয়। সেই নির্ধারণ করার স্ট্যান্ডার্ডটা হচ্ছে সে নিজেই। তো এখানেও তাদের মধ্যে একটা কজাল রিলেশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কোয়েশ্চেনটা এসেছে প্রোটাগোরাসের ফিলসফি থেকে, সোফিস্ট প্রোটাগোরাসের মতে সবকিছু হচ্ছে সাবজেক্টিভ, উনি সাবজেক্টিভ ট্রুথকে স্বীকার করছেন। ওনার একটা বিখ্যাত উক্তি হলো, হোয়াট ইজ ট্রু টু মি ইজ ট্রু ফর মি, হোয়াট ইজ ট্রু টু ইউ ইজ ট্রু ফর ইউ। যেটা আমার কাছে সত্য সেটা আমার জন্য সত্য, যেটাকে আমি সত্য বলে মানছি সেটা আমার জন্য সত্য, যেটা তোমার কাছে সত্য সেটা তোমার জন্য সত্য। কাজেই আমরা আমাদের নিজেদের মতো করে সত্যতাটাকে মানছি, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে। সেই জন্য বলছে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, মানুষ সমস্ত কিছু নির্ধারক। এটা রাইট অ্যান্সার হবে অপশন এ। এদের মধ্যে একটা কজাল লিঙ্কেজ আছে। এখানেও যদি কোয়েশ্চেন করা হয় যে কেন বলা হচ্ছে বা কেন মানুষ হলো সমস্ত কিছুর নির্ধারক, না তার কারণ হচ্ছে মানুষই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করে, যে কোনটা তার কাছে ট্রু সেটাকে নির্ধারণ করার একটা স্ট্যান্ডার্ড হলো মানুষ নিজেই। নেক্সট কোয়েশ্চেন হলো ফিলোসফার এবং তাদের ফিলসফি, তাদের থিওরির মধ্যে ম্যাচিং দেওয়া হয়েছে। প্যানথিজম বা সর্বেশ্বরবাদী হলেন স্পিনোজা, মোনাডোলজি লাইবনিজ, এসেইস্ট পার্সিপি। কোনো কিছুর অস্তিত্ব থাকতে গেলে সেটা প্রত্যক্ষের বিষয় হতে হবে, কোনো কিছুকে দেখলে তবেই সেটার অস্তিত্বকে আমরা স্বীকার করব বলেছেন বার্কলে। রিফিউটেশন অফ আইডিয়ালিজম বা ভাববাদী ধারণাকে রিফিউট করেছেন মুর, এবং উনি কমন সেন্স বা সেন্স এক্সপিরিয়েন্সের দ্বারা আমরা যা কিছুকে এক্সপিরিয়েন্স করতে পারি এই সেন্সারি ওয়ার্ল্ডকে উনি ডিফেন্স করছেন এবং আইডিয়ালিজমকে রিফিউট করছেন। রাইট অ্যান্সার হবে অপশন এ।
ফাউন্ডেশনালিজম হোল্ডস দ্যাট, ভিত্তিবাদীরা কোনটাকে সমর্থন করছেন? দেয়ার ইজ নো বিলিফ ইন এপিস্টেমোলজি, এপিস্টেমোলজির কোনো বিলিফই নেই। দ্যাট নলেজ ইজ অ্যাডিকুয়েটলি জাস্টিফাইড, জ্ঞান হলো পর্যাপ্ত রূপে জাস্টিফাইড। বিলিভ লিডস টু নলেজ, বিশ্বাস নলেজের দিকে নিয়ে যায়। দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান বেসিক বিলিভ হুইচ ইজ সেলফ জাস্টিফাইড, অন্তত একটা বেসিক বিলিভ থাকতে হবে যেটা হবে সেলফ জাস্টিফাইড, যেটা নিজে নিজে জাস্টিফাইড, যেটার জাস্টিফিকেশনের জন্য আর অন্য কোনো কিছুর দরকার পড়ে না, যেটা হলো নিজেই নিজের প্রমাণ। রাইট আনসার হবে অপশন ডি, ফাউন্ডেশনালিজম বা ভিত্তিবাদের মতে একটা ভিত্তি থাকা দরকার যেটার উপর বেস করে বাকি তত্ত্বটা দাঁড়িয়ে থাকে। যেমন অনেক দার্শনিক তাদের তত্ত্বটাকে দিতে গিয়ে, তাদের তত্ত্বকে প্রমাণ করতে গিয়ে ঈশ্বরকে ভিত্তি হিসাবে দেখেছেন এবং ঈশ্বর হলেন সেলফ জাস্টিফাইড। অ্যাকর্ডিং টু রাধাকৃষ্ণন, স্পিরিচুয়াল অ্যাপ্রিহেনশন মিনস, স্পিরিচুয়াল অ্যাপ্রিহেনশন বলতে বা আধ্যাত্মিক উপলব্ধি বলতে কি বোঝায়? অপশন হলো আলটিমেট ভিজন অফ আওয়ার প্রোফাউন্ডেস্ট বিং, আমাদের সারসত্তার চরমতম উপলব্ধি। আলটিমেট এনজয়মেন্ট অফ দ্য প্রোফাউন্ডেস্ট বিং, আলটিমেট অ্যাকশন অফ দ্য প্রোফাউন্ডেস্ট বিং, আলটিমেট সেলিব্রেশন অফ দ্য প্রোফাউন্ডেস্ট বিং। এটা রাইট আনসার হবে অপশন এ, আলটিমেট ভিজন অফ আওয়ার প্রোফাউন্ডেস্ট বিং, আমাদের সারসত্তার চরমতম উপলব্ধি। সারসত্তাকে একদম গভীরে গিয়ে, ডিপে গিয়ে অন্তিম পর্যায়ে কি আছে সেই সমস্ত বিষয়টাকে উপলব্ধি করাটাই হচ্ছে স্পিরিচুয়াল অ্যাপ্রিহেনশন। দ্য ক্রাইটেরিয়া অফ দ্য এক্সিস্টেন্স অর সত্তা অফ এ থিং ইজ ইটস ক্যাপাসিটি টু প্রডিউস সাম এফেক্ট, বা অর্থ ক্রিয়াকারিত্ব লক্ষণম সৎ ইজ দ্য ভিউ অ্যাডভোকেটেড বাই। একটা বস্তুর অস্তিত্বকে তখনই স্বীকার করব বা একটা বস্তু অস্তিত্বশীল বা সেই বস্তুটা সৎ তখনই বলবো যখন সেটার কোনো কার্য উৎপন্ন করার ক্ষমতা থাকবে। অর্থ ক্রিয়াকারিত্বযুক্ত বস্তুই হলো সৎ বলেছেন গৌতম বুদ্ধ, বুদ্ধিস্ট। এটা হলো বৌদ্ধ দর্শনে এই কথাটা বলা হচ্ছে। যেমন একটা পেন দিয়ে আমরা লিখতে পারছি, তো পেনটার একটা কার্য উৎপন্ন করার ক্ষমতা আছে, কাজে পেনটা হলো এখানে সৎ বা পেনের অস্তিত্ব আছে। নেক্সট কোয়েশ্চেন, এইটাও পেপারে খুবই রিপিট হয়। দ্য অর্ডার অফ ডিফারেন্ট স্টেজেস অফ আওয়ার লাইফ ইজ অ্যাজ ফলোস, জীবনের বিভিন্ন স্তরগুলো কি কি? রাইট আনসার হবে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তারপর হলো অ্যাসারশন রিজন, দ্য হিল ইজ স্মোকি, তার কারণ হলো দ্য হিল ইজ ফায়ারি অ্যান্ড অল ফায়ারি অবজেক্টস আর স্মোকি। এখানে ন্যায় দর্শনের যে ব্যাপ্তি সম্বন্ধের কথা আছে সেই ব্যাপ্তি সম্বন্ধ থেকে এখানে প্রশ্নটা এসেছে। অ্যাসারশনে বলা হচ্ছে দ্য হিল ইজ স্মোকি, এটা ঠিক। রিজনে বলা হলো পর্বত হলো বর্ণিযুক্ত এবং সমস্ত বর্ণিযুক্ত বস্তুই হয় স্মোকি, ধূমযুক্ত। এখানে রিজনটা ফলস আছে। প্রথমে যেখানে যেখানে ধূমো দেখব সেখানেই বর্ণি দেখব, তারপরে অনুমান করা হয় যে কোথাও ধূমো দেখে অনুমান করা হয় যে এখানে ধূমো আছে তার মানে বর্ণি আছে, অর্থাৎ ধূমোকে দেখে বর্ণির অনুমান করা হয়, ধূমো দেখে আগুনের অনুমান করা হয়। এখানে ফায়ারিটা হবে না, এটা হবে দ্য হিল ইজ স্মোকি অ্যান্ড অল স্মোকি অবজেক্টস আর ফায়ারি। এইটা ফায়ারি হয়ে যাবে অ্যান্ড এটা স্মোকি হবে। আগে স্মোক দেখছে তারপরে ধূমোর অনুমান করছে। যদি পুরোটা বলি যে পর্বত হলো ধূমযুক্ত, কেননা তার কারণ কি না পর্বত ধূমযুক্ত এবং যা কিছু ধূমযুক্ত তাই হলো অগ্নিযুক্ত বা আগুনযুক্ত। যেখানে ধূমো থাকে সেখানে আগুন থাকে, যেমন পাকশালা, রান্নাঘর। সুতরাং এটা রাইট আনসার হবে অপশন এ। A is true but R is false and R is not the correct explanation of A. Next question, by what Sonnikosho do we perceive all the members of a class according to ন্যায়? কোন সন্নিকর্ষের দ্বারা আমরা কোনো একটা শ্রেণীর সমস্ত মেম্বারকে পারসিভ করতে পারি একসাথে? বিশেষণ, বিশেষ্য, অভাব, সমবায়, সংযোগ, সামান্য লক্ষণ, সন্নিকর্ষ। এখানে বাকি তিনটেই হলো লৌকিক সন্নিকর্ষ, একটা হলো অলৌকিক সন্নিকর্ষ। অলৌকিক সন্নিকর্ষ তিন ধরনের হয়, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং যোগজ সন্নিকর্ষ। তো সামান্য লক্ষণ সন্নিকর্ষ যখন আমরা কোনো বস্তুর জাতি বা সামান্যকে প্রত্যক্ষ করি তখন হয় সামান্য লক্ষণ সন্নিকর্ষ। পুরো শ্রেণীকে যখন আমরা পারসিভ করছি, শ্রেণী বলতে জাতি বা সামান্যটাকে যখন আমরা পারসিভ করছি, পুরো শ্রেণীর সমস্ত মেম্বারকেও পারসিভ করছি, তো এই ধরনের সন্নিকর্ষটা হয় সামান্য লক্ষণ সন্নিকর্ষ, যেখানে কোনো একটা বস্তুর প্রত্যক্ষের সঙ্গে সঙ্গে সেই শ্রেণীর সমস্ত বস্তুকে আমরা প্রত্যক্ষ করতে পারি। যেমন একটা আপেলকে আমরা চোখ ইন্দ্রিয় দিয়ে দেখছি, তার সাথে সাথে অন্য সব আপেলের যে আপেলত্ব জাতি আছে সেটাকেও আমরা প্রত্যক্ষ করছি।
কারণ আপেল আর আপেলত্ব জাতি সমবায় সম্বন্ধে থাকে, যেগুলোকে আলাদা করা যায় না। আপেল দেখছি মানে পুরো আপেল শ্রেণীটাকে আমরা দেখছি, আপেলত্ব জাতিকে দেখছি, তো এই ক্ষেত্রে সামান্য লক্ষণ সন্নিকর্ষ হয়। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, কোনটা এখানে কারেক্ট নয় বলা হয়েছে? গান্ধীজি স্বরাজ ইজ এ স্টেট অফ এক্সিস্টেন্স হোয়ার অল সোশ্যাল ডিস্টিংশনস উইদার অ্যাওয়ে। গান্ধীজি স্বরাজ বা সেলফ রুল কি ধরনের এক্সিস্টেন্সের কথা বলা হয় না, যেখানে কোনো রকম সামাজিক বৈষম্য, সামাজিক ভেদভাব থাকবে না, এটা ঠিকই আছে, সোশ্যাল ডিস্টিংশন থাকবে না। তারপরে অপশন বি হলো বাই রামরাজ্য, গান্ধী ওয়ান্টেড টু রেগুলেট হিন্দু গভর্নমেন্ট ইন দ্য কান্ট্রি। গান্ধীজি রামরাজ্য বলতে এই দেশের মধ্যে শুধুমাত্র হিন্দু গভর্নমেন্টকেই চেয়েছেন, এটা ঠিক নয়। গান্ধীজি শুধুমাত্র গভর্নমেন্ট বলতে দেশে শুধুমাত্র হিন্দু গভর্নমেন্টই থাকবে এমন কিছু বলেননি। এমফাসিস অন সেলফ রেস্ট্রেন্ট অ্যান্ড সেলফ রুল রিমাইন্ড আ সিগনিফিকেন্ট কর্নারস্টোন অফ গান্ধীজ মোরাল ডাইমেনশন অফ স্বরাজ। গান্ধীজি স্বরাজ বলতে সেলফ রেস্ট্রেন্ট বা নিজেরাই শাসন করবে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে, সেলফ রুলের কথা বলেছেন, এটাও ঠিক আছে। তারপরে অপশন ডি হলো দ্য পিপল স্বরাজ অফ গান্ধী ইজ 4 ডাইমেনশনাল। মানুষের স্বরাজ গান্ধীজির মতে 4টে ডাইমেনশন থাকে। সেই 4টা ডাইমেনশন কি কি? গান্ধীজি স্বরাজের ধারণাটাকে সমকোণী চতুষ্কোণ বলেছেন, যার 4টা কোণ হলো পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল এবং রিলিজিয়াস বা মোরাল, যেটাকে বলা হয় ধর্মীয় দিক। তাহলে এখানে কোনটা কারেক্ট নয় বলা হয়েছে? এটা রাইট অ্যান্সার হবে অপশন বি। গান্ধীজি রামরাজ্য বলতে শুধুমাত্র হিন্দু গভর্নমেন্টের কথা বলেননি। রামরাজ্য বলতে কোনটাকে বোঝাচ্ছে? যে ল্যান্ড অফ ধর্ম। ধর্ম মানে শুধু রিলিজিয়ানের অর্থে নয়, যেটা হবে নৈতিক দিক থেকে ভালো, মোরালিটিকে বোঝানো হচ্ছে, যেখানে পিস হারমোনি থাকবে, তো সেটাকে বলা হয় রামরাজ্য গান্ধীজির মতে। তারপর হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিগার্ডেড অ্যাজ আ ক্যাটাগরি ইন দ্য বৈশেষিক সিস্টেম। বৈশেষিক মতে ক্যাটাগরি নয় কোনটা? সাবস্টেন্স বা দ্রব্য, অ্যাট্রিবিউট বা গুণ, অ্যাকশন বা কর্ম, মিনিং অর অর্থ। বৈশেষিক মতে 7 ধরনের ক্যাটাগরি আছে, 7 টাইপস অফ ক্যাটাগরি বা পদার্থ আছে। কি কি? দ্রব্য, গুণ, কর্ম, সামান্য বিশেষ সমবায়, এগুলো হলো ভাব পদার্থ 6টা, আর একটা হচ্ছে অভাব পদার্থ, নিয়ে টোটাল 7টা পদার্থ আছে। তাহলে মিনিং বা অর্থটা কোনো পদার্থের মধ্যে পড়ে না, কাজে এখানে নট রিগার্ডেড বলা হয়েছে, তো রাইট অ্যান্সার হবে অপশন ডি। হোয়াট ইজ নট দ্য টাস্ক অফ লজিক্যাল অপারেটর। লজিকের কাজ কোনটা নয়? লজিক্যাল অপারেটরের কাজ কোনটা নয় বলা হয়েছে? টু মডিফাই ওয়ান স্টেটমেন্ট টু আ ডিফারেন্ট স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টকে অন্য স্টেটমেন্টে মডিফাই করে লজিক। টু কম্বাইন 2 অর মোর স্টেটমেন্ট, 2 বা তার বেশি স্টেটমেন্টকে কম্বাইন করে। টু ডিটারমাইন দ্য মিনিং অফ এ ওয়ার্ড, একটা শব্দের অর্থকে ডিটারমাইন করে, নির্ধারণ করে। টু মেক আ প্রপোজিশন আউট অফ এ প্রপোজিশনাল ফাংশন, একটা প্রপোজিশনাল ফাংশন থেকে প্রপোজিশন বের করে, প্রপোজিশন তৈরি করে। যেমন বললাম এইচ অর্থাৎ এক্স ইজ অনেস্ট, তাহলে এই যে এইচটা হলো একটা প্রপোজিশনাল ফাংশন, এটা থেকে একটা প্রপোজিশন পেলাম যে এক্স ইজ অনেস্ট, কাজে এটাও ঠিক আছে। এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি। টু ডিটারমাইন দ্য মিনিং অফ এ ওয়ার্ড, এটা লজিকের কাজ নয়, এটা বলতে পারো গ্রামারের কাজ। গ্রামারে শব্দের অর্থকে নির্ধারণ করা হয়, বাকি সবগুলোই হলো লজিক্যাল অপারেটরের কাজ। According to Nietzsche, human behavior is reducible to the basic drive of, human behavior কে reduce করা যায় কোন বেসিক ড্রাইভ থেকে? দ্য উইল টু পাওয়ার, উইল টু এনজয়, উইল টু বি হ্যাপি, উইল টু প্লে। রাইট অ্যান্সার হবে অপশন এ, উইল টু পাওয়ার বা ইচ্ছা শক্তি। উইল টু পাওয়ার বলতে নিজের অন্তর্নিহিত ক্ষমতাকে বের করে আনার ইচ্ছা শক্তিকে বোঝায়, নিজেকে প্রকাশ করার ইচ্ছা, অনেকের মধ্যে থেকে একটাকে বেছে নিয়ে জীবনকে উদ্দেশ্যময় করার যে ইচ্ছা। তো হিউম্যান বিহেভিয়ারকে, মানুষের আচরণকে দ্য উইল টু পাওয়ার বা ইচ্ছা শক্তি থেকে রিডিউস করা যায় বা পরিবর্তিত বা রূপান্তরিত করা যায়। মেনলি এই সবই হচ্ছে কনসেপচুয়াল কোয়েশ্চেন, বিভিন্ন ফিলোসফারের নাম মনে রাখতে হয় এবং তাদের যে তত্ত্বগুলো দিয়েছে, থিওরিগুলো, বিভিন্ন টার্মসগুলো মনে রাখতে হয়। তো সেক্ষেত্রে এত মনে রাখা প্রবলেম হয়, তোমরা কোনো না কোনো ট্রিক্স ইউজ করে ফিলোসফারের নামের সাথে তাদের যে কনসেপ্টগুলো আছে সেগুলোকে মনে রাখার চেষ্টা করো। যেমন পেপারের মধ্যে নিডসের সম্পর্কে কোয়েশ্চেন এলেই বেশিরভাগ ক্ষেত্রে অপশনে উইল টু পাওয়ার কথাটা থাকে, বা উইল টু পাওয়ার কোয়েশ্চেনের মধ্যে থাকলে অপশনে নিডসের কথা থাকে। তো এইভাবে কিছু না কিছু ট্রিক্স ইউজ করে ফিলোসফারের নাম এবং তাদের কনসেপ্টগুলোকে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট কোয়েশ্চেন, বোথ ইউনিভার্সালস অ্যান্ড পার্টিকুলার্স আর অ্যাসপেক্টস অফ সামথিং এক্সিস্টিং অ্যাজ more real than either is advocated by.
কোনো কিছু বেশি রিয়েল হিসাবে এক্সিস্ট করে তার দুটো দিক হলো ইউনিভার্সাল এবং পার্টিকুলার। যেগুলো বেশি রিয়েল হিসেবে এক্সিস্ট করে তার দুটো দিক থাকে, ইউনিভার্সাল এবং পার্টিকুলার। বলেছেন হেগেল, প্লেটো, অ্যারিস্টটল, বার্কলে। রাইট আনসার হবে হেগেল। অ্যাকর্ডিং টু রামানুজ, দ্য টার্ম নির্গুণ হুইচ ইজ ইউজ টু কোয়ালিফাই ব্রহ্ম সিগনিফাইজ দ্যাট ব্রহ্মণ ইজ। বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজ ব্রহ্ম বলতে, ব্রহ্মের গুণ বলতে নির্গুণকে বোঝানো হয়েছে, নির্গুণকে বুঝিয়েছেন। তো এখানে নির্গুণ বলতে কি বোঝানো হচ্ছে? হ্যাভিং নো গুণ, যার কোনো গুণ নেই। নট সিম্পলি কনস্টিটিউটেড অফ গুণ, যার মধ্যে গুণ আছে সিম্পলভাবে। হ্যাভিং নো হেয় গুণ, যার মধ্যে কোনো হেয় গুণ নেই। অর নান অফ দ্য অ্যাবাভ। হেয় গুণ বলতে বোঝানো হয় যেগুলো নেগেটিভ গুণ, খারাপ গুণ। হ্যাভিং নো হেয় গুণ। ব্রহ্ম হলেন নির্গুণ, এর অর্থ হচ্ছে ব্রহ্মের কোনো হেয় গুণ, যেমন জরা, মরণ, দুঃখ ইত্যাদি নেগেটিভ গুণ নেই, কেবলমাত্র পজিটিভ গুণ আছে, সেটা হলো কল্যাণ গুণ। ব্রহ্মের মধ্যে কেবল কল্যাণ গুণ আছে। সুতরাং রাইট অ্যান্সার হবে অপশন সি। তারপরে হলো অন্যতা খ্যাতি ইজ বেসড অন হুইচ অ্যামং দ্য ফলোয়িং কাইন্ডস অফ পারসেপশন। অন্যতা খ্যাতি কোন ধরনের পারসেপশনের উপর বেস করে আছে? সামান্য লক্ষণ, সন্নিকর্ষ বা সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ, যোগজ, অলৌকিক। রাইট অ্যান্সার হবে অপশন বি, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ বা সন্নিকর্ষ। জ্ঞান লক্ষণ সন্নিকর্ষের ক্ষেত্রে স্মৃতিজ্ঞানটা সন্নিকর্ষ হিসেবে কাজ করে, মেমোরিটা সন্নিকর্ষ হিসেবে কাজ করে। প্রথমে নাক ইন্দ্রিয়ের মাধ্যমে, যেমন ধরো একটা চন্দন কাঠকে দেখে চন্দনের গন্ধ নাক ইন্দ্রিয়ের দ্বারা আমরা গন্ধটা পেলাম, তো সেই গন্ধের জ্ঞান হলো যে চন্দন খুব সুন্দর গন্ধযুক্ত। এখানে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হলো। তারপরে সেই সুন্দর গন্ধযুক্ত সেই গন্ধের একটা স্মৃতি আমাদের মধ্যে থেকে গেল। পরে আবার যখন চন্দনকে দেখলাম, চন্দন কাঠটা দেখে, শুধুমাত্র দেখেই আমরা বলে দিলাম যে চন্দন গন্ধযুক্ত। তো চোখ দিয়ে তো আমরা গন্ধ দেখছি না, নাক দিয়ে আগে পারসিভ করেছি, তো তার একটা মেমোরি আমাদের মধ্যে থেকে যায়। সেই ঠিক সেরকমই অন্যতা খ্যাতিবাদের ক্ষেত্রেও কি হয়, ন্যায় দর্শনের জিনিসটা আসলে সেখানে থাকে না, থাকে অন্য কোথাও। কিন্তু যেমন ধরো ঝিনুকের মধ্যে মুক্তোকে দেখছি, তো মুক্তোটা ঝিনুকের মধ্যে আসলে নেই, কিন্তু আছে অন্য জায়গায়। কিন্তু আমরা কি করছি, ওই মুক্তের যে মেমোরি বা স্মৃতিটাকে আমরা ঝিনুকের উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এখানেও একটা মেমোরির বিষয় উঠে আসছে, আর জ্ঞান লক্ষণের ক্ষেত্রেও একটা মেমোরির বিষয় আছে। কাজে রাইট অ্যান্সার হবে অপশন বি, জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। সামান্য is one eternal ontological category and it inherent in many individuals is the view of। সামান্য হলো, সামান্য বা জাতি হলো ওয়ান ইটার্নাল নিত্য, অন্টোলজিক্যাল ক্যাটাগরি। সহজ কথায় সামান্যকে স্বীকার কারা করছেন? রাইট অ্যান্সার হবে অনলি অপশন এ, ন্যায় বৈশেষিকরা স্বীকার করেছেন। এটা রাইট অ্যান্সার হবে অপশন বি, অনলি এ ইজ ট্রু, বাকি তিনটেই ফলস হবে। বুদ্ধিস্টরা তো স্বীকার করেই না সামান্য বা জাতি, অদ্বৈত বেদান্ত, সাংখ্য এগুলো হবে না, কেবলমাত্র ন্যায় বা বৈশেষিক। নেক্সট কোয়েশ্চেন, গান্ধী ক্লেমস দ্যাট ড্যাশ ইজ দ্য এন্ড অ্যান্ড অহিংসা ইজ আওয়ার সুপ্রিম ডিউটি। কোনটা আমাদের লক্ষ্য? সত্য, নন ভায়োলেন্স, সেলফ পিউরিফিকেশন অর কম্প্যাশন। এটা হবে রাইট অ্যান্সার অপশন এ, ট্রুথ। ট্রুথ বা সত্যতা হলো আমাদের এন্ড বা লক্ষ্য, এবং অহিংসা হলো সুপ্রিম ডিউটি বা মিনস। তিনি লক্ষ্য বা এন্ড হিসাবে সত্যকে সামনে রেখেছেন এবং সেই সত্যতে যাওয়ার উপায় হিসাবে অহিংসাকে ইম্পর্টেন্স দিয়েছেন। সত্যতে যাওয়ার যে পথ বা উপায়টা হলো অহিংসা, আর আমাদের লক্ষ্যটা কি, সেটা হলো সত্য। সত্য বা ঈশ্বরও বলতে পারো, কারণ ওনার মতে ট্রুথ ইজ গড অ্যান্ড গড ইজ ট্রুথ। এই নিয়েও এরপরে কোয়েশ্চেন এসেছে, আমরা দেখবো সেগুলো পরে। ওকে ফ্রেন্ডস, আজকের সেশনটা এখানেই শেষ করছি। বাকি কোয়েশ্চেনগুলো নিয়ে নেক্সট সেশনে ডিসকাস করবো।